একই রাতে এক গল্পে দুটো ভিন্ন নাটক দেখলো ফুটবল ফ্যানেরা। কি আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি আসলে বলতে চাচ্ছিলাম গত রাতে ফুটবল ফ্যানরা যে নাটক দেখতে পেল সেটা নিয়ে। রূপকথার গল্প আমরা দেখতে পেয়েছি দুটি ম্যাচে। প্রথমে বায়ার লেভারকুজেন প্রায় 65 মিনিট পর্যন্ত 3-1 গোলে পিছিয়ে ছিল স্টুটগার্টের বিপক্ষে, যে স্টুটগার্ট কিনা বেশ গোছানোভাবে ট্রানজিশনে অ্যাটাক করে, এবং আমরা জানি যে জাভি আলোনসোর দল বেশ আক্রমণাত্মক, এবং তারা যখন খেলে অন দ্য বল থাকে তাদের পেছনে বেশ খানিকটা স্পেস থাকে, যেটা যদি আপনি গোছানোভাবে এক্সপ্লয়েট করার চেষ্টা করেন আপনি এক্সপ্লয়েট করতে পারবেন, এবং সেই জিনিসটাই স্টুটগার্ট কিন্তু করার চেষ্টা করেছে এবং তারা বেশ খানিকটা সফলও ছিল। কিন্তু জাবি আলোনসোর দল যেভাবে আসলে গতবার শিরোপা জিতেছিল, শেষ মুহূর্তগুলোতে গোল করে পয়েন্ট বের করে আনার যে সক্ষমতা তাদের মধ্যে ছিল, সেই জিনিসটা গতকালকের ম্যাচেও তারা দেখিয়েছে আরও একবার। 67 মিনিট, 88 মিনিট এবং 94 মিনিটে গোল করে আসলে সেই 3-1 থেকে 4-3 আসলে তারা ম্যাচটাকে বের করে নিয়ে আসে, এবং অ্যাওয়ে উইন হিসেবে বেশ গুরুত্বপূর্ণ এটা ছিল তাদের জন্য। যদিও তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে আছে, যেখান থেকে বায়ার্নের সাথে তাদের পয়েন্ট গ্যাপ একটা সিগনিফিকেন্ট রয়েছে, বাট এগেইন এ উইন অ্যাগেনস্ট স্টুটগার্ট ইজ আ বিগ উইন, অ্যান্ড when you come back from such a big distance like a 2 goal difference, so I think it's a very big win for Xabi Alonso's team. And on the other hand, আমরা যদি বার্সেলোনার কথা বলি, যারা কিনা আতলেটিকো মাদ্রিদকে বলতে গেলে একটা লজ্জায় দিয়ে দিয়েছে। কোন অর্থে? আতলেটিকো মাদ্রিদের কোচ হবার পর থেকে এই প্রথম সিমিওনে 2-0 গোলের লিডটাকে বটল করেছে। ভাই আপনি বুঝতে পারতেছেন, সে মোটামুটি 17 বছর ধরে কোচিং করতেছে আতলেটিকো মাদ্রিদ, এবং সেখান থেকে সে একবারও 2-0 গোলের লিড বটল করে নেয়। অর্থাৎ ডিফেন্সিভলি এই সিমিওনের দল বেশ শক্তিশালী হয়, এটা আমরা সব সময় জানি। কিন্তু সেখান থেকে বার্সেলোনা আসলে কিভাবে পারলো? এই যে ডিপলের হ্যান্ডবলটা, এটা যদি হচ্ছে আর রেফারি তখন দিয়ে দিত, আমার কাছে মনে হয় যে বার্সেলোনার এই স্পাইকটা হয়তো জেগে উঠতোই না। যখন এই হ্যান্ডবলটা দেওয়া হয়নি, 70 মিনিটের পর 72 মিনিটে বার্সেলোনা একটি গোল চুকিয়ে দেয়, এবং 78 মিনিটে আরও একটি গোল দিয়ে 2-2 সমতায় চলে আসে। কিন্তু বার্সেলোনার সেই স্পার্কটা তো 2-2 গোলে থামার মতো ছিল না। তারা অতিরিক্ত সময় গিয়ে 92 এবং 98 মিনিটে গোল করে হংসলীলা চালিয়ে আসে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে, এবং সেখান থেকে আসলে দুঃখে কষ্টে ভাসিয়ে দেয় আতলেটিকো মাদ্রিদ এবং আতলেটিকো মাদ্রিদের ফ্যানদেরকে। বার্সা আতলেটিকো ম্যাচটা নিয়ে যদি হচ্ছে ছোট করে বলি, সেখান থেকে আমার কাছে মনেই হয়েছে যে মিডফিল্ডে ফিজিক্যালিটিতে বার্সেলোনা ল্যাক করতেছিল। ফ্রেঙ্কি ডিয়ং এর অনুপস্থিতিটা একদম ক্লিয়ার ছিল। সেখান থেকে ফ্রেঙ্কি ডিয়ং আসলে কিছুটা ডিসকমফোর্ট ফিল করতেছিলেন বলেই তাকে নামানো হয় নাই বলে জানিয়েছেন হানসি ফ্লিক। যখন কাসাডো ছিল পিচের মধ্যে, আমার কাছে মনে হয়েছে না অ্যাথলেটিকো মাদ্রিদ ফিজিক্যালি একটা অ্যাডভান্টেজ দিচ্ছে, অ্যান্ড আমরা জানি অ্যাথলেটিকো ফিজিক্যালি বেশ ভালো। অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট উইলিয়ান আলভারেজ, অ্যান্টনি গ্রিজম্যান অ্যান্ড হচ্ছে জুলিয়ানো সিমিওনে, ভাই তিনজন কন্টিনিউয়াসলি থ্রেড প্রডিউস করে গেছে। প্রতিটা বার ট্রানজিশনের প্রতিটা বার মনে হচ্ছে যে না বার্সেলোনা এবার কিছু একটা ফেস করবে। বাট লামিন ইয়ামাল হ্যাড এ গ্রেট গেম। পেদ্রির আপনি বলতে পারেন যে অন্যান্য দিনের তুলনায় আসলে গেমটা হয়তো ভালো যায় না, বাট অ্যাগেন 3টা সে চান্স ক্রিয়েট করছে, ম্যাচ কন্ট্রোল করার চেষ্টা করছে মিডফিল্ড থেকে, যেটা সে সবসময় করে। বাট তার কিছু পাস আর কি আমার কাছে মনে হয়েছিল যে ঠিকানা খুঁজে পাচ্ছিল না। ওভারঅল যদি বলি, আমার কাছে মনে হয়েছে যে না ওভার শেষ দিকে বার্সেলোনা আর কি কাম ব্যাক করতে পারছে। কারণ ভাই ফরওয়ার্ড কারা কারা ছিল শেষ মোমেন্টে? লামিন ইয়ামাল ছিল, রাফিনিয়া ছিল, ফেরান তরেস ছিল, লেভানডস্কি ছিল। ভাই আপনি বুঝতে পারতেছেন এট এ টাইম এই প্লেয়ারগুলা মাঠে ছিল। দ্যাট মিনস অপোনেন্টের উপর কি প্রেশার গেছে, হাফ স্পেস থেকে শুরু করে প্রতিটা জায়গায় বার্সেলোনা সেখানে থ্রেট ক্রিয়েট করছে, এবং শেষ মুহূর্তে আসলে বার্সেলোনার ডমিনেশনই ছিল, এবং তারা 3টা পয়েন্ট নিয়ে আসতে পেরেছে, যেটা কিনা আমার কাছে মনে হয় এই লা লিগার টাইটেল রেসের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে বলে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে বার্সেলোনা কি এই একটা ম্যাচ জিতে কি অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে ফেললো? জানাবেন কিন্তু। যেহেতু বার্সেলোনা নিয়ে কথা বলতেছি, এবার কথা চলে আসতেছে বার্সেলোনার ইনজুরি নিয়ে। কাসাডো গ্রিজমানের ওই ক্ল্যাশের পরে শোনা যাচ্ছে যে প্রায় 2 মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে কাসাডোকে, এবং অনেক সোর্সেসের মধ্যে তার সিজন অলরেডি ওভার হয়ে গিয়েছে।
ইটস আ ভেরি বিগ ব্লো ফর বার্সেলোনা, কজ মার্ক বার্নাল নেই, সেখানে ডিএম হিসেবে কাসাডো কিন্তু খুবই ইউজফুল ছিল। এখন অপশন আপনার কাছে কে কে আছে? ফ্রেঙ্কি ডিয়ং এবং এরিক গার্সিয়া, যে কিনা মেকশিফট ডিএম হিসেবে খেলে, যে কিনা গতকালকেও খুব বেশি একটা ভালো পারফর্ম করতে পারে নাই, অ্যাপার্ট ফ্রম প্রোভাইডিং দ্য ফিজিক্যালিটি ইন দ্য মিডফিল্ড। সো বার্সেলোনার ক্ষেত্রে এখানে একটু কোপ আপ করতে সমস্যা হতে পারে আমার কাছে মনে হয়। এবং অপরদিকে ইনিগো মার্টিনেজ, যে কিনা স্পেন ন্যাশনাল টিমে কল আপ পেয়েছিল, সেও একটা লাইট ইঞ্জুরি, মোটামুটি 2-3 সপ্তাহ হয়তো তার ইঞ্জুরিতে থাকতে হবে। এই ইঞ্জুরির জন্য ইনিগো মার্টিনেজ আসলে ছিটকে গিয়েছেন। সো ওভারঅল এতটুকুই ছিল ইঞ্জুরি আপডেট। এবং প্রতিটা বার ইন্টারন্যাশনাল ব্রেকের পর শেষের দিক থেকে বার্সেলোনা কিন্তু সাফার করে। আপনার কাছে কি মনে হয়, বার্সেলোনা কি এখানে সাফার করবে? জানাবেন কিন্তু। আরও ফুটবল নিউজ নিয়ে আমরা সামনে চলে আসবো, টুকটাক অ্যানালাইসিস এবং ইন্টারন্যাশনাল যে ম্যাচ হবে সেগুলো নিয়েও কথা বলবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, পিস।